আমি এত বেশি টিউশনি করতাম, মানে বলার বাইরে প্রচুর টিউশনি করতাম। আমার নিজের একটা কোচিং সেন্টার ছিল একটা সময়, সেটা এখন নাই, বলার অপেক্ষা রাখে না, 2011 সালে বন্ধ করে দিয়েছি, 11 বা 10-এর দিকে। তো আমার নিজের একটা কোচিং সেন্টার ছিল, টিউশনিও করতাম, এত বেশি করতাম মানে বলার বাইরে আর কি। মানে আমাকে এটা পুরোপুরি আমার অবসেশন ছিল স্টুডেন্ট পড়ানো। আমি কিছু স্টুডেন্টকে পড়াচ্ছি, তারা মুক্তভাবে তাকিয়ে আছে, তাদের লাইফে একটা চেঞ্জ আসছে, এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল। সে মানুষটা কিভাবে টিউশনি করা ছেড়ে দেয়, সেই গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি যদি শুনতে চান। এবং টিউশনি ছাড়া পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ করে রাখে, টিউশনি ছাড়া যায় না। তো কিভাবে ছাড়ছি, কারণ এটাতে শুধু ওই আর্থিক ব্যাপারটা মুখ্য না, মানসিক যে শান্তিটা, এটা পৃথিবীর অন্য কোনো কাজে পাওয়া যায় না। তো আমি অনেক স্টুডেন্ট পড়াচ্ছি, অনেক। আমার এক স্টুডেন্ট ছিল, ওই স্টুডেন্টটা যখন এইচএসসি পাস করে, এইচএসসি পাস করার পর সে বুয়েটে চান্স পায় ইলেকট্রিক্যালে। আমার অনেক স্টুডেন্টই বিভিন্ন জায়গায় চান্স পেতো, আপনাদের যেমন পাই সেরকম আর কি। কিন্তু ওই স্টুডেন্টটা আমাকে জানাই নাই সে যে বুয়েটে চান্স পাইছে, আমাকে বলে নাই, ফোন দেয় নাই আমাকে। পরে আমি তাকে ফোন দিলাম, যখন জানতে পারলাম যে সে চান্স পাইছে। আমি নিজ থেকে আগে ফোন করি নাই, কারণ জানতাম না সে কোথায় আছে। কোথাও চান্স না পেলে ফোন করে আমার খারাপ করবে। তো বললাম যে আরে বাবা, তুমি এখানে চান্স পাইছো, বিশাল ব্যাপার, কনগ্রাচুলেশন ইত্যাদি ইত্যাদি, অনেক খুশি হয়েছি, তুমি তো আমাকে একটা ফোন দিলে না ভাই, ফোন দাও না কেন বোকা। তো স্যার আমি আসলে সময় পাই না, সরি। আমি বলছি না ঠিক আছে, ইটস ওকে। 3 দিন হয়ে গেছে রেজাল্টের, সে সময় পাই না। স্যার আমি সরি। অথচ সেই স্টুডেন্ট একদম ক্লাস 9 থেকে ইন্টারভিউটাই আমার কাছে করছে, সব সাবজেক্ট। তো না 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 ঠিক আছে, ইটস ওকে। তো তুমি একদিন সময় করে কোচিং এ আসো, তুমি এত কষ্ট করে চান্স পাইছো, বইতে খুব ভালো, তোমাকে একটু মিষ্টি মুখ করায়। বলে স্যার আসলে অনেক ব্যস্ত, বুঝেন তো স্যার, কোচিং সেন্টারটা টানাটানি করতেছে, আমি স্যার সময় পেলে আসবো স্যার, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু আইসো ভাই, তোমাকে একটু দেখাই, অনুপ্রেরণা পাবে সবাই। বলে স্যার ওটা তো আসবোই স্যার, আপনি এটুকু হেল্প আপনাকে করবো না। কি বলতেছে আসলে, আমি বুঝতেছিলাম না কি বলতেছে। তাহলে আচ্ছা আচ্ছা, বলে স্যার একটা বুদ্ধি দিই আপনাকে, আপনাকে স্যার মানে কমার্শিয়াল চিন্তা ভাবনা কম, আপনি একটা কাজ করেন স্যার, আপনাদের এখান থেকে এবার অনেকেই, আপনার এখান থেকে খেয়াল করেন, আমাদের এখান থেকে না, আপনার এখান থেকে এখন অনেকেই স্যার বুয়েটে চান্স পাইছে, বিআইটি গুলোতে আসছে, মানে 12 আর বিভিন্ন ভার্সিটিতে চান্স পাইছে, ভালো ভালো ইউনিভার্সিটি, মেডিকেলে চান্স পাইছে। ওদেরকে নিয়ে স্যার একটা কনভারসেশন করে নেবে, একটা প্রসপেক্টাস ছাপান কোচিং এর, লাভ হবে স্যার, অনেক স্টুডেন্ট পাবে। না না ঠিক আছে, তোমার পরামর্শের জন্য ধন্যবাদ। এই ছেলেটা আমাকে ব্যবসা শিখাই দিল ফোনে। তখন ওকে দেখাতে পারছিলাম না, আমার চোখ দিয়ে তখন টপ টপ করে পানি পড়তেছে। আমার স্টুডেন্ট যে আমার ছোট ভাইয়ের মতো, সে আমাকে এই কথাগুলো বলতেছে, তাকে শুনতে হচ্ছে এই কথাগুলো। আমি শুধু মানে আই হ্যাভ নট প্রিপেয়ার্ড ফর দ্যাট। তো একটা প্রাসঙ্গিক কথা বলি, আপনারা ওখানে দিবেন না। ও যখন ক্লাস 9-এ পড়তো, সেকেন্ড টার্ম পরীক্ষার পর ওর বাবা মারা যান। তো স্ট্রোক করে মারা যান আঙ্কেল। ওদের ফ্যামিলি ছিল মধ্যবিত্ত, বাংলা মধ্যবিত্ত যেটাই বলে, খুব সচ্ছল ছিল না। তবে আন্টিকে ডেকে বললাম, আন্টি ওর এখন থেকে ওর কোনো বেতন দিতে হবে না, ও ফ্রি করবে, অসুবিধা নেই, ও অনেক ভালো স্টুডেন্ট, ও অনেক দূর যাবে, আমি বিশ্বাস করি, আমি তো দোয়া করি, ওর বেতন দিতে হবে না। ও আন্টি বলছে না না না, আমার কোনো ফাইন্যান্সিয়াল সমস্যা নাই বাবা, তুমি ওকে পড়াবো না, আমি মন থেকে বলতেছি বেতন দিতে হবে না। তো যে স্টুডেন্টকে আমি সেই ক্লাস 9-এর সেকেন্ড টার্মের পর থেকে শুরু করে প্রায় 3.5 বছর ফ্রি পড়াইছি, ওই স্টুডেন্ট যখন আমাকে এসে ব্যবসা শেখাতে আসে, কিভাবে পয়সা ইনকাম করতে হয় শেখাতে আসে, তখন আমার কাছে মনে হয় যে আমি আসলে ভুল করতেছি, আমি ভুল করতেছি। তারপর আমি চুয়েটের আমার যে ডিগ্রিটা, গ্রাজুয়েশন, এই গ্রাজুয়েশন আমি নিচ্ছি অনেক পরে। আমি অনার্স কমপ্লিট করছি প্রায় 6.5 বছর, 6.5 বছরের বেশি সময় পরে। কারণ আমার অনার্স কমপ্লিট করার ইচ্ছা ছিল না, ভাবছি অনার্স কমপ্লিট করে কি হবে। আমি কিন্তু বিজনেসম্যান ছিলাম, ব্যবসা করতাম। ব্যবসা করার জন্য তো অনার্স পাস করা লাগে না, ইন্টারও লাগে না, আমি তো বেশি পাস করে ফেলছি। ওই জন্য আমি ওই অনার্স করবো না, এটাই ইচ্ছা ছিল। তখন স্টুডেন্টদেরকে পড়াতাম, সময় দিতাম। তো আমার গার্ডিয়ানরা, স্টুডেন্টের গার্ডিয়ানরা, ওরা বলা বলি করতেন যে আসলে স্যারের মাথায় মনে হয় ইঞ্জিনিয়ারিং কুলাচ্ছে না, ইঞ্জিনিয়ারিং তো অনেক কঠিন পড়াশোনা, স্যারের মাথায় ধরতেছে না, ওই জন্য আমাদের ছেলেমেয়েদেরকে পড়াচ্ছে। আবার কেউ কেউ বলতেন, বলে অবশ্য এটাও খারাপ না, ওনার পক্ষে তো আসলে এর থেকে বেশি কিছু করা সম্ভব না, ওই মাস্টারি করে জীবন কাটাতে হবে, ওনার তো ডিগ্রিও হয় না, আপনারা জানেন না বোধহয়, উনি কাউকে বলে না ডিগ্রি হয় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যারা আমার শুভাকাঙ্ক্ষী ছিল, আমার গার্ডিয়ানদের মতো অনেকে আমার ভালো চাইবেন, ওই বিষয় ছিলেন, তারা আমাকে এসে বলতেন যে স্যার আপনি ডিগ্রিটা কমপ্লিট করেন, কিছু একটা করেন স্যার, আপনার তো ক্যারিবার ভালো। এই কথাগুলো স্যার শুনতে ভালো লাগে না, মানুষজন এসব কথাবার্তা বলে আপনাকে নিয়ে। আচ্ছা আমি শুনলাম। এই পৃথিবীতে
সেই কাজটা করা সবচেয়ে বেশি আনন্দের, যেটা সবাই বলে আপনি করতে পারবেন না, সেটা করে দেখাবো। আমি সেটা করে দেখানোর জন্য টিউশনে ছেড়ে দিয়েছি, আর কিছু না। তো আমি তো বললাম আমি অনেক পরে আমার ডিগ্রি কমপ্লিট করছি। 7 বছর আমাদের স্টুডেন্টশিপের মেয়াদ থাকে, আর কিছুদিন পরে করলে হয়তো আমার ছাত্রত্ব বাতিল হয়ে যেত। তো তখন যখন আমার বন্ধুরা পাস টাস করে ফেলছে, বিভিন্ন ভালো ভালো জায়গায় চাকরি করে, তখন আমি স্টুডেন্ট, আমি ডিগ্রি কমপ্লিট করি নাই, 4th ইয়ারের যে প্রজেক্ট ওটা কমপ্লিট করি নাই। তো সেই সময় দিনগুলো মৃত্যুর চেয়েও ভয়াবহ ছিল আমার লাইফে, মানে মৃত্যুর চেয়েও বিভৎস ছিল। কি যে কষ্টে কাটাইছে এটা মানে বলে বোঝানো যাবে না। একটা সময় ছিল যখন আমার ফোনটাকেও রিসিভ করতো না, মানে বলতো ওর ফোন রিসিভ করার কি আছে, আমি ফোন করতাম রিসিভ করতো না, কোনোদিন কল ব্যাক করে নাই আমাকে কেউ, কিংবা ওরা তো কখনো ফোনই দিত না। ধরেন সবাই চট্টগ্রামে আসছে, আমার বাসা হচ্ছে চট্টগ্রামে, চট্টগ্রামে আসছে কোনো একটা বন্ধে, সবাই ধরেন কোনো একটা জায়গায় গেট টুগেদার করতেছে আমার ব্যাচমেটরা, আমাকে কেউ কখনো ডাকে নাই গেট টুগেদারে। ভাবছে ও আসবে, কেন আসবে, ও তো এখনো স্টুডেন্ট, ও তো এখনো ডিগ্রি কমপ্লিট করেনি, কি সব বলা আপনার পড়ায় আর বিজনেস করে না, দোকানদারি করে। আমাদের একটা গেট টুগেদার হয়েছিল চুয়েটে 2010 সালে। তো সেই গেট টুগেদারের সময় আমি আমার ডিগ্রিটা কমপ্লিট করার জন্য স্যারের পিছনে উঠে করে রাখছি। স্যার আমার একটা দেখা করা শুরু করছি। আমার যে প্রজেক্ট সুপারভাইজার ছিল, আমার যিনি ছিলেন প্রজেক্ট সুপারভাইজার, উনি ছিলেন খুবই কঠিন হৃদয়ের পুরুষ মানুষ। আর পুরুষ মানুষ কথাটা বলা কঠিন হৃদয় মেয়ে হয়, পুরুষ এত কঠিন হতে পারে না, আমি শিখতাম না, বুঝতাম না, খুবই কঠিন হৃদয়। মানে স্যারকে কি পরিমাণ কষ্ট দিতে ভালোবাসে, তাই আমার কাছে ছুটে আসে, এটা স্যারের কাছে না গেলে আমি বুঝতাম না। স্যার আমার কাছে আসতেন না, আমি যেতাম স্যারের কাছে। তো আমার সঙ্গে স্যারের রিলেশনটা ছিল ইট ওয়াজ কমপ্লিকেটেড। স্যার আমাকে পাত্তা দিত, আমি স্যারকে পাত্তা দিতাম না, ওরকম। পরে যখন আমি ওই বিসিএস দিব এই সিদ্ধান্তটা নিই, তখন আমার একটা সার্টিফিকেট দরকার, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট। তখন স্যারের সঙ্গে দেখা করা শুরু করলাম। কেন বিসিএস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এখানে আমি পরে আসতেছি একটু। ওই সময়ে আমাদের একটা গেট টুগেদার হয়েছিল, আইসিটি ফেস্ট 2010। সেই গেট টুগেদারে আমাকে অনেক কাজ করাই দিয়েছে স্যার, বিভিন্ন কাজ। ইভেন টেবিলও সাজাইছে জুনিয়রদের সাথে, মানে একটা অডিটোরিয়াম সাজানোর জন্য হাই বেঞ্চ স্লোগান টানতে হয় না, এই কাজও করছি আমি। তখন স্যার বলছি কোথায় করছি, বাধ্য হয়ে। এটা খুব লজ্জা, খুব লজ্জা জুনিয়রদের সাথে এই কাজটা করা, যেখানে আমার বন্ধুরা সবাই পাশ করে বের হয়ে গেছে। আমার ব্যাচমেট টিচার দুজন, প্রিন্স এবং আসাদ, ওরা দুজন টিচার পড়ায় ওখানে, সেখানে আমি কাজগুলো করতেছি এবং আমি করছি। তখন ওই অনুষ্ঠানের একটা পার্ট ছিল, ওই গেট টুগেদারের একটা পার্ট ছিল, এরকম স্টেজে দাঁড়িয়ে সবাই তার পরিচয় বলবে, কে কোথায় আছে, কি করে না করে। তা আমি শুধু স্যারের পা ধরতে বাকি আছে, স্যার আমাকে উঠায় না, আমি স্যার কিছু করি না স্যার, আমি কি বলবো, বলে কেন তুমি তো ব্যবসায়ী মানুষ, ব্যবসা করো, বড় বড় ব্যবসা বা বিজনেস ম্যাগনেট হবা, সেইটা বলো দিয়ে। স্যার আমি কি বলবো স্যার, ওরা স্যার অনেক ভালো কিছু করে, আমি স্যার আমাকে স্যার প্লিজ ওখানে উঠায় না স্যার, আমি সব কিছু করতে রাজি আছি। আমার ওই অনুষ্ঠানে আমার একটা কবিতা আবৃত্তির একটা পার্ট ছিল, আমি একটা আবৃত্তি গাচ্ছিলাম, আবৃত্তি করতাম। তো আমি বললাম স্যার আমি ওখানে গেলে আমার খুব কষ্ট হবে স্যার, আমাকে ওখানে উঠায় না, আমার তো স্যার আবৃত্তি করতে হবে। বলতে সমস্যা কি, কষ্ট হলে তুমি কষ্ট কষ্ট একটা কবিতা বেছে নিবা আবৃত্তি করার জন্য, যার দরকার। গেছি, এটা ছিল সেই ছবিটা। তো সবাই বলতেছে, ও ছিল আমাদের কাছে ফার্স্ট বয়, চুয়েটের টিচার ছিল আসাদ। সবাই বলতেছে আমি এখানে আছি, কেউ গ্রামীণ জব করে, কেউ ভার্সিটিতে পড়ায়। যখন আমার কাছে মাইক্রোফোন আসছে, তখন আমি মানে আমার কাছে মনে হচ্ছিল যে মাইক্রোফোনটা না আসুক, মানে মাইক্রোফোনটা, ওর নাম হচ্ছে আশিস। আশিস যখন বলতেছিল তখন আমার মনে হচ্ছিল যে মাইক্রোফোনটা আমার কাছে আসার আগে তার আমাকে মৃত্যু দিত, আমি অনেক খুশি হতাম, মৃত্যু আসে, মৃত্যু আসে। কিন্তু মৃত্যু আসে নাই, মাইক্রোফোন চলে আসছে। তখন আমি যে কথাটা বলছিলাম সেটা ছিল এরকম, সবাই কোনো কিছু করা বলতে যা বোঝায়, আমি তেমন কিছু করছি না, তবে তেমন কিছু করার চেষ্টা করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। শুধু এই কথাটা বলার পর পেছনে গিয়ে খুব কাঁদতেছিলাম, পেছনে ওয়াশরুমে গিয়ে পেছনে গিয়ে খুব কাঁদতেছিলাম, আমার চোখে পানি দিচ্ছে। তখন আমার এক বন্ধু আমাকে পেছনে কিছু জড়াই করছে, বলে কাঁদিস কেন বেটা, পুরুষ মানুষ কখনো কাঁদে না, কাঁদতে না হয় মতো কাজ কর, সারা বছর তো বলছি পড়াশোনা করার জন্য, করিস তো নাই। তখন আমার কাছে মনে হয়েছে যে পৃথিবীতে অন্তত একজন মানুষ দরকার যাকে জড়িয়ে ধরে কান্না করা যায়। ওই সময় মনে হয়েছিল, ওই দিনগুলো খুব কষ্টের ছিল, খুব কষ্টের ছিল। তো ওখান থেকে আসলে আমার ঘুরে দাঁড়ানো একদম তলানিতে রেখেছিল আর কি আমার পজিশনটা। দুনিয়াতে আপনি পিঞ্চ করার জন্য অনেক মানুষ পাবেন, আপনাকে আহত করার জন্য, আপনি যখন কষ্টে থাকবেন আপনাকে নিয়ে কথা বলার জন্য অনেক মানুষ পাবেন, কিন্তু এমন মানুষ যে আপনাকে বলবে
ভাই পড়ে গেছো, সমস্যা কোথায়, উঠে দাঁড়াও, আমার হাতটা ধরো। এই ধরনের মানুষ সাথে কোনো 2 থেকে 3 জন থাকবে। যদি তখন আপনার লাইফে সেই কষ্টের মুহূর্তটা আসে, নিয়ে নিন কথাটা। আমারও ছিল না। আর পৃথিবীতে সবচেয়ে কষ্টকর দৃশ্য হচ্ছে না বাবা মায়ের চোখে পানি দেখা, যে চোখের পানির জন্য আমি দায়ী, যেটা আমি দেখছি। লোকজন এসে আমার বাবা মাকে বিভিন্ন কথা শোনাতো, আমার আত্মীয় স্বজন, সবচেয়ে কাছের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বিভিন্ন উল্টাপাল্টা কথা শোনাতো, যে ও যে কাজগুলো করতেছে এগুলো তো করার জন্য পড়াশোনা না জানলেও চলে, দোকানদারি করে, পুতুল বিক্রি করে, আমার গিফট শখ ছিল, লোকজন পুতুল পুতুল বিক্রি করে। এই কথাগুলো শোনাতো, বাবা আমার খুব কষ্ট হতো, কান্নাকাটি করতো অনেক সময়। আমার সমস্যা ছিল না, আমি গিয়ে কথা বলতে পারতাম আত্মীয় স্বজনের সাথে, কিন্তু ওরা কিভাবে কিভাবে তাকাতো, তখন একটু কষ্ট হতো। কিন্তু আমার অসুবিধা ছিল না, আমি হাসি মুখে কথা বলতে পারতাম। এরপর এই কষ্টগুলোর কারণে বন্ধু বান্ধবের কাছ থেকে পাত্তা পাচ্ছি না, কারো কাছ থেকে পাত্তা পাচ্ছি না, পৃথিবীতে পাত্তা না পাওয়ার চাইতে কষ্টকর অভিজ্ঞতা নাই। তখন আমি একসময় ডিসাইড করলাম যে এই পৃথিবীতে যাকে কেউই চায় না, সে পৃথিবীতে কেন থাকবে, কেন বাঁচবে, আমি আত্মহত্যা করব। তখন কিছু বিষ কিনে নিয়ে আসে ঘরে, একটা চায়ের কাপে ঢালি, আমার রুমের দরজাটা বন্ধ করে, সন্ধ্যাবেলা ছিল, আমার রুমের দরজাটা বন্ধ করে মানে আত্মহত্যা করবো, বিষ খেয়ে ফেলবো, এটা ডিসাইড করে ফেলি। বাসায় ছিল আমার মা, আমার ছোট ভাই টিউশন দেখেছে, বাবাও ছিল না। তখন আমি খুব সাহসী মানুষ না, এখন মনে হয় আর কি। আত্মহত্যা করতে অনেক সাহস লাগে, দুঃসাহস লাগে। তো বিষটা খাবো, তখন আমার প্রথমে মাথায় আসছে কি জানেন, এটা খাইলে যদি আসলে মারা যায় তখন কি হবে, প্রথম চিন্তা আসছে। কারণ ব্যাপারটা হচ্ছে আমি আসলে না কখনো বিষ খাইনি, ওদিন প্রথম, যার ফলে আমি বুঝতেছিলাম এটা এখানে কি হবে। তারপর এরপর চিন্তা করলাম, আচ্ছা আমি যদি মারা যাই এরপরে দৃশ্যটা কি হবে। দেখলাম আমার মা হাও হাও করে কাঁদতে থাকবে, মহিলারা এমনিতে প্রচুর কাঁদতে পারে, আমার মাও পারে, প্রচুর কাঁদবেন। আমার বাবা লয়ার, উনি কোর্ট থেকে চলে আসবেন, উনিও কাঁদবেন, কিছুটা নির্ভর হয়ে থাকবেন। আর আমার ছোট ভাই একবার বাবার দিকে তাকাবে, একবার মার দিকে তাকাবে, এরপর সে একটা সময় কান্নাকাটি শুরু করবে। কারণ কান্নাকাটি সবাই করলে করাটা একটা ভদ্রতা, সেও কান্নাকাটি করবে। আমার এখন মনে আছে, অন্য কারোর জন্য না, আমার মায়ের জন্য খুব কষ্ট লাগতেছিল। মানে আমার মা খুব নরম মানুষ, ওনাকে কাঁদাবো, খুব কষ্ট লাগতেছিল। তখন মনে হলো এই যে আমার জীবনটা, এই জীবনটা আমি কোথা থেকে পাইছি, এটাকে আমার কোনো ক্রেডিট না, আমার মায়ের ক্রেডিট। যে জিনিসটা আমার মায়ের দেওয়া, সেটাকে আমি কিভাবে নিজের হাতে নষ্ট করবো, আমি আত্মহত্যা করবো না। তখন ভাবলাম আত্মহত্যা না করেই বা কি হবে, আমি একজন নোবডি, আমি একজন অনুজ্জ্বল মানুষ, আমাকে কেউ চিনে না, কেউ পাত্তাই দেয় না, কেন বাঁচবো, সবাই কিছু পাচ্ছিল করে, দুধ দুধ ছাই ছাই করে, আমি কিভাবে বাঁচবো। তখন বললাম আচ্ছা ঠিক আছে, এই পৃথিবীতে 10টা উজ্জ্বল মানুষ যেভাবে বেঁচে থাকে, আমার বন্ধুরা যেভাবে বেঁচে আছে, সেভাবে না হোক, একজন অনুজ্জ্বল মানুষ হয়ে, যাকে কেউই চিনে না, কেউ জানে না, বেঁচে থেকে দেখি না কি হয়। আমি সেই দিন শুধুমাত্র বেঁচেছিলাম বলে আজকে আপনাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে যাচ্ছি, আমি কিছু না। ওই জন্য আমাকে যখন কেউ জিজ্ঞেস করে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, অনেক টাকা পয়সা বানানো, সফল হওয়া, সার্থক হওয়া, অনেক ডিগ্রি নিজের ঝুলিতে আনা, ইত্যাদি ইত্যাদি, আমি শুধু একটা কথা বলি, পৃথিবীতে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে বেঁচে থাকা। শুধু বেঁচে থাকলে অনেক কিছু হয়, বেঁচে থাকতে হবে যে করে হোক। আমি ইউনিভার্সিটিতে একমাত্র প্রোগ্রামিং যেটা বুঝে পড়ছিলাম সেটা হচ্ছে প্রিন্টেড হ্যালো ওয়ার্ল্ড। সিএসসি কেউ নাই এখানে, বাংলাদেশ আমি বই থেকে আসছে। বিশ্বাস করেন আমি এটা ছাড়া সবগুলো কপি পেস্ট করে জমা দিয়ে দিয়েছি। মাঝে মধ্যে স্যার বলতেন এই তুমি ভিতরের নামটাগুলো চেঞ্জ করতে পারো তো নাকি, এগুলো চেঞ্জ করতে মনে থাকে না, স্যাররা জানতেন আমি কপি পেস্ট করি। একটা সময় স্যার আমাকে বলা বন্ধ করতেছে, দূর অব্দি দিয়ে কিছু হবে না। লাইফে কোনো কিছু না পাওয়ার চাইতে আমার কাছে মনে হয় কষ্ট পাওয়া অনেক ভালো। কষ্ট পেলেও মানুষ অনেক কিছু হয়। এবং আমি আপনাদের বলি, আপনি যখন আপনার গোলের দিকে এগিয়ে যাচ্ছেন, কোন একটা লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন, মাঝখানের যে সময়টা, এটা হচ্ছে ইবাদত, প্রার্থনা। পৃথিবীতে কখনো কোনো ইবাদত কষ্ট ছাড়া হয় না, কোনো ইবাদতই হয় না কষ্ট ছাড়া। আপনি দেখেন ব্রেডম্যানদের দিকে তাকাই দেখেন, কষ্ট ভোগ করে নাই কিন্তু ইবাদতে সফল হয়েছে কেউই নাই। ইটস ইউর ইবাদত, ইটস ইউর প্রেয়ার, ইটস ইউর প্রার্থনা। আপনি যখন ইবাদতের মধ্যে আছেন তখন আপনার নিজেকে প্রচুর কষ্ট দেন, প্রচুর কষ্ট দেন, কষ্ট ভোগ করান। যদি আপনি ইবাদত করেন কিন্তু কষ্টও হচ্ছে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার ইবাদত হচ্ছে না। ওই জন্য এই লাইফে কোনো কিছু না পাওয়ার চাইতে কষ্ট পাওয়া অনেক ভালো। আমি অনেক কষ্ট পাইছি লাইফে, অনেক অনেক। একটা সময় মানুষের পিঠ যখন
দেয়ালে ঠেকে যায়, তখন সে ঘুরে দাঁড়ায়, আমার পিঠ দেয়ালে ঠেকে গেছিল, আমার কিছু করার ছিল না আসলে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই এই জন্য দিই, আমি আমার প্রথম জীবনে যে প্রার্থনাগুলো করেছিলাম সেই প্রার্থনাগুলো একটাও কবুল হয় নাই, একটাও কবুল হয় নাই। আমি প্রথম দিকে চেয়েছিলাম আমি ধরেন অনার্স কমপ্লিট করবো না, এটাও কবুল হয় নাই। আমি প্রথম দিকে চেয়েছিলাম আমি একজন ব্যবসায়ী হব, সেটাও কবুল হয় নাই, কারণ ব্যবসা জিনিসটা খুবই কঠিন একটা জিনিস, সবাই পারে না, সেটাও কবুল হয় নাই। আমি প্রথম দিকে চেয়েছিলাম আমি ওই ইন্টারমিডিয়েট পাস, ওই সার্টিফিকেট দিয়ে আমার লাইফটা কাটাই দিব, সেটাও কবুল হয় নাই। আমি আসলে এগুলো চাইতাম, সেগুলো কবুল হয় নাই। ওই জন্য আজকের দিনে এসে আমার মনে হয় ঈশ্বর মাঝে মাঝে আমাদের প্রার্থনা কবুল করেন, প্রার্থনা কবুল না করার মাধ্যমে। ওই জন্য আপনার যখন কোনো একটা প্রার্থনা কবুল হচ্ছে না, মন খারাপ করবেন না, একমাত্র উনিই জানেন না কোনটা আপনার জন্য ভালো, কোনটা আপনার জন্য খারাপ। ওই জন্যই আপনি প্রার্থনা কবুল করছেন না। আর আমার লাইফটা অন্যরকম হতে পারত। আমি আমার লাইফ থেকে যদি একটা কবিতা দিয়ে বলি, রবার্ট ফ্রস্টের একটা কবিতা আছে, আমার অনেক পছন্দের কবিতা। দেখেন এখানে দুটো রাস্তা দুই দিকে চলে গেছে, ডান দিকে একটা, বাম দিকে একটা। Two roads diverged in the book and I took the one less traveled by, and that has made all the difference. আমার বন্ধু বান্ধব সবাই গিয়েছে ডান দিকে রাস্তাটা দিয়ে, আমি তাদেরকে ফলো করতে পারি নাই, ওই জন্য আমি গিয়েছি বাম দিকে রাস্তাটা দিয়ে, যে পথে বেশি লোক যায় নাই, যে পথে কম্পিটিশন কম, যে পথটা ছিল অপরিচিত, যে পথটা আমাকে হাঁটতে হতো নিজের মতো করে, কোনো পরামর্শ পেতাম না কারো কাছ থেকে কিভাবে চলতে হবে। যদি আপনি এই চ্যালেঞ্জটা নিতে পারেন, আপনার লাইফটা অবশ্যই অন্যদের থেকে অন্যরকম হবে। এই গানটাকে আমরা এখন শুনবো নাকি ব্রেকের পছন্দ? এই গানটা শুনে ব্রেক দিব, আপনারা বলেন। 4 মিনিটের গান, গানটা শুনে ব্রেক। ওকে। আমাদের অনেকেরই জীবনে একটা কমন ঘটনা হচ্ছে বিচ্ছেদ, ব্রেকআপ। আপনাদের কারো মনে হয়? আসলে এখন দরকার নেই, আমি আপনাদের কষ্টটা বুঝি। যখন ব্রেকআপ হয় তখন কি মনে হয়? এই জীবনে আর কিছু নাই, আমার পাশে কেউ নাই, এই জীবন রেখেই বা কি হবে, আমি চলে যাবো পৃথিবী ছেড়ে, তাই তো মনে হয় না? খুব কষ্ট লাগে, খুব। তখন যে কষ্টটা, সেই কষ্টটা এতটাই অসহনীয় মনে হয়, মৃত্যুতে অনেক বেটার মনে হয়। ভাবখানে এমন যেন কয়েকবার বসছেন, মরে দেখছেন কেমন লাগে, মরতে ভালো লাগে। ঠিক একইভাবে আমাদের লাইফে অনেক মুহূর্তে এসে উপস্থিত হয়, তখন মনে হয় ছেড়ে দিই, আর পারতেছি না, আমি মরে যাই, আমার বেঁচে থেকে এবার কি হবে, আমার এই জীবনের কি অর্থ। তখন যদি একবার চ্যালেঞ্জটা নিয়ে ওই জিনিসটা মুখোমুখি হতে পারেন, রুখে দাঁড়াতে পারেন, তাহলে আপনার মধ্যে একটা প্রচন্ড রকমের শক্তি তৈরি হবে ভেতরে। ওই শক্তিটা আপনাকে এতটাই সামনের দিকে ধাক্কা দিয়ে নিয়ে যাবে, আপনাকে আটকে দিকে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই। যেটা আমি করছিলাম। যাই হোক, আমরা ফিরে আসবো কয়টায়? সোয়া 2টা নাকি 2:30? আপনারা বলেন। 2:30 নাকি সোয়া 2টা? 2:30 মানে কিন্তু 2:30, 2টা 29 মিনিট 59 সেকেন্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা আবার 2:30 চলে আসবো, প্রোগ্রাম 3টায়। এখন ছোট ভাই যা যা বলে গেল, ওনাকে দেখলেই খুব অনুপ্রাণিত হই। জগতের একটা প্রাণীকে দেখলে আমরা অনুপ্রাণিত হই, সেটা হচ্ছে বানর। বানরকে দেখলে মাত্রায় করতে ইচ্ছা করে, ফিলিং মাংকি মাংকি। আচ্ছা, যাই হোক, এই আমি যখন বিশ্রাম নিচ্ছিলাম, কি কথা শোনা যাচ্ছে না? যখন বিশ্রাম নিচ্ছিলাম তখন দেখি অনেকেই জিজ্ঞেস করেছে, বা বের হয়েও কয়েকজন, যে ভাইয়া দুইটা, মানে অনেক কিছু জানতে চাই। একটা প্রশ্ন আসছে, ভাইয়া পাবলিক স্পিকিং কিভাবে করা যায়, মানে কিভাবে পাবলিক স্পিকিং বা কিভাবে কথা বলা যায়। আপনারা যদি ইন্টারেস্টেড হন, আমি শেয়ার করতে পারি। আরেকটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে, ভাইয়া আপনি সেলফি নেওয়ার সময় বা ছবি তোলার সময় কিভাবে সারাক্ষণ হাসেন?
তো বলি, এটা আমি সেকেন্ডটা আগে উত্তর দিই, কারণ আই হ্যাড টু মাস্টার ইট, আমাকে এটা রপ্ত করতে হয়েছে। আমি খুব মানে বেশি হাসি খুশি বা ছবি খুব মানে হাসি খুশি ফেসে তোলার মানুষ না, এক সময় ছিলাম না। পরে দেখলাম হাসতে হবে, না হাসলে আমার লস, আমার ছবি ভালোবাসে না। তখন চিন্তা করলাম হাসতে হবে, কিভাবে হাসা যায়। অনেক চেষ্টা করছি ভাই, মানে আমি প্রথম দিকে ক্যারিয়ার আড্ডাগুলো ছবিগুলো যদি দেখেন হাসতাম না, হাসি আসতেছে না, আমি কি করবো। তো তখন আমি ভাবলাম হাসার দরকার নেই, দাঁতগুলোকে and it works, এটা কাজে দিছে। আপনাদের শিখাই দিলাম, আপনারা দাঁতগুলোকে। আর সেকেন্ড হচ্ছে পাবলিক স্পিকিং। আমার পড়াতে খুব ভালো লাগতো, একটা সময় আবৃত্তিও করতাম বিভিন্ন অনুষ্ঠানে, সেখান থেকে একটু চর্চা আছে আমার। আর আপনি যখন কথা বলবেন অনেক মানুষের সামনে দাঁড়িয়ে, তখন কিছু বুদ্ধি ফলো করতে পারেন। নাম্বার 1, আপনি সামনে যারা আছে বিশেষ কারো দিকে তাকাবেন না, কারণ বিশেষ কারো দিকে তাকিয়ে ক্রাশ খাইলে আপনি ক্রাশড হয়ে যাবেন, আর কথা বলতে পারবেন না। সো বিশেষ কারো দিকে না তাকিয়ে সবার দিকে তাকাবেন। আমি কিন্তু বিশেষ কারো দিকে তাকাচ্ছি না, কারণ আমি রিস্কের মধ্যে আছি, আমি প্রচুর ক্রাশ খাইতে ভালোবাসি, সো তাকাচ্ছি না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আপনি কোনো পার্টিকুলার অডিয়েন্সকে টার্গেট করবেন না, কোনো পার্টিকুলার পোর্শনকে, অডিয়েন্স না বলে পোর্শন বলি। আমি যদি এদিকে তাকাই, ওদিকে ওরা আমাকে গালি দিচ্ছে নাকি এমন এমন করতেছে, আমি দেখবো না। সো আমাকে দেখতে হয়, এবং আপনার বক্তব্যকে কখনো বিরক্তিকর করে তুলবেন না। মানে আপনি কথা বলতেছেন, হাই তুলতেছেন না, আপনি দেখেন আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো পাবলিক খাচ্ছে কিনা, খাওয়া তো বোঝেন, খাচ্ছে কিনা। না খাইলে টপিক চেঞ্জ করেন অথবা স্টাইল চেঞ্জ করেন, এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে আরেকটা ব্যাপার খেয়াল রাখবেন, আমি যে কথাটা বলছি বা আপনি যে কথাটা বলছেন সে কথাটা তো আমরা কান দিয়ে শুনতে পাই, কি বললাম না? তো সেই কথাটা কোন দিকে যাচ্ছে, ভুল পথে যাচ্ছে কিনা, এটা একটু খেয়াল রাখতে হবে। শুনতে কেমন শোনাচ্ছে, যদি কখনো আটকে যান তাহলে খুব কায়দা করে না থেমে অন্য একটা প্রসঙ্গে চলে যাবেন, এটা একটা বুদ্ধি, ফাঁকিবাজি বুদ্ধি। যদি দেখেন কোনো একটা কথা ভুল বলছেন, তখন আমি এটা ভুল বলছিলাম, ঠিক করি, নো, আপনি কায়দা করে অন্য একটা ইনফরমেশনের মধ্যে ওই ইনফরমেশনটা ঢুকাই দিবেন। এই বুদ্ধিগুলো অ্যাপ্লাই করলে মনে হয় কথা বলতে পারবেন। আর এত ভয়টাই পাওয়ার কিছু নাই। দেখেন আমার কিন্তু আসলে পা কাঁপতেছে না, আমি দেখছি এমন এমন করে, এমন এমন করে, এরকম করে, এটা হয় পাবলিক স্পিকিং এ। আমার প্রথম দিকে হতো, প্রথম দিকে ঘামতে থাকতাম, মনে হইতো যে কি না কি, অ্যান্ড ইটস এ ডিফিকাল্ট টাস্ক। সত্যি আপনার দিকে এতগুলো জোড়া চোখ তাকিয়ে আছে, একটু ভাবেন তো ভাই, আপনি দোকানে বসে আছেন, আপনাকে কেউ দেখতেছে না, আপনারা সবাই আমার দিকে তাকায় আছেন, এটা খুবই অস্বস্তিদায়ক। ওই জন্য অবশ্যই অবশ্যই প্যান্টের চেন ঠিক আছে কিনা দেখে নিন, সবচেয়ে ক্যারিয়ার কি, কখন এবং কেন, আমরা যে ক্যারিয়ার একটা নাম দিলাম, ক্যারিয়ার জিনিসটা কি আসলে, আমি আমার মতো করে বলার চেষ্টা করি। আমি যখন চাকরি করতাম চট্টগ্রাম কাস্টম হাউসে, আমার ফার্স্ট পোস্টিং, তো এয়ারপোর্টে যখন ছিলাম, এয়ারপোর্ট এয়ার ফ্রেট দুটোই দেখতাম, তখন আমার রুমে একজন ঝাড়ুদার ছিল, মানে উনি ঝাড়ু দিতেন, ফ্লোর মুছতেন। তো আমি যেই দিন প্রথম জয়েন করি সেই দিন আমি ধরে নিচ্ছি ওনার নাম রহিম, তো আমি প্রথম দেখি উনি ফ্লোর পরিষ্কার করতেছেন আর কি। তা আমাকে বলেছে আসসালামু আলাইকুম, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। তো পরে আমি বসে বললাম, এই আপনি ফ্লোর পরিষ্কার করেন? জি স্যার। বলে একটু ভালো মতো পরিষ্কার করবেন যাতে মানে কোনো ময়লা টয়লা না থাকে। বিশ্বাস করেন এর আগে উনি ফ্লোর মুছতেছিলেন আর কি, আমার কথাটা শুনে ফ্লোর মোছা বন্ধ করে দাঁড়ালেন, বলে স্যার আমি তো ঠিক মতো কাজ করি। না না, আমি আপনাকে মনে করি স্যার, আমি গত 20 বছর ধরে ফ্লোর পরিষ্কার করি, আমাকে কখনোই কোনো বড় স্যার আমার কাজের জন্য কোনো কিছু বলতে পারবেন। আমি স্যার জানি আমাকে কি করতে হবে। আমি তো অবাক যে ক্লিনার বোঝেন তো এই ধরনের আমাকে বলতে পারে সহকারী কমিশনার, এটা তো আমার মাথা থেকেও ছিল না। হ্যাঁ না, ঠিক আছে। পরে আমি অবজার্ভ করলাম
দেখলাম যে উনি আসলে ওনার কাজের প্রতি অনেক বেশি আন্তরিক। আমার যে রুমে আলমারিটা ছিল, আলমারির পেছনে যে ঝুলগুলো জমতো, যেগুলো পরিষ্কার না করলেও চলে, আমি হয়তো খেয়ালই করতাম না, উনি সেগুলো পরিষ্কার করে ফেলেন। যদি কিছু আনতে দিতাম, সিঙ্গারা বা কোনো কিছু, বিশ্বাস করেন 5 টাকা চেঞ্জ থাকলে সেটাও আমাকে ফেরত দিতেন। এবং ওনাকে আমি কখনোই সেটা রাখতে বলতে পারি নাই, সম্ভব হয় নাই ওরা দিয়ে রাখানো, উনি ফেরত দিবেন এটা। তখন আস্তে আস্তে ওনার সম্পর্কে জানার চেষ্টা করলাম যে উনি আসলে কি। পরে দেখলাম যে মানুষটা আসলে মানে জীবন দর্শনের দিক থেকে অনেক কেন। ও স্যার আমার একটা পার্সোনাল কাজ আছে। আমি বললাম মাঝ বয়সী মানুষ কিসের পার্সোনাল কাজ? বললাম কি কি বলেন বলেন। স্যার বলেন। স্যার আমার বউ বলছে সিনেমা দেখতে যাবে। আমি স্যার বিকালের টিকিট কিনছি, সিনেমা দেখতে যাবো বউকে। চমৎকার, হ্যাঁ দৌড়ান দৌড়ান, কোনো সমস্যা নেই, যাক। আমি ছুটি দিয়ে ফেলি, আমার কাছ থেকে ছুটি নেওয়া পৃথিবীর সবচেয়ে সোজা কাজ করে একটা। চুলে ব্যথা করছে, অন্য ছুটি দিয়ে দিই। আচ্ছা, তো গেল। তারপর ওনাকে বললাম যে আচ্ছা আপনি কারো কাছ থেকে বকশিস নেন না কেন? এমনকি ঈদের সময় বকশিস নিতেন না, কোনোদিনও বকশিস নিতেন না। বলে স্যার আমি তো বেতন পাচ্ছি স্যার, আমার এত টাকা লাগে না স্যার, আমার ছেলে আমাকে প্রতি মাসে টাকা পাঠায়, 8-10 হাজার টাকা পাঠায়, আমার বউ সেটাই করে, তাকে আমি নিষেধ করি। তারপরও স্যার আমার একটা মেয়ে আছে, ওকে বিয়ে দিলে তো আমার আর কোনো চিন্তা নেই স্যার, ওই টাকা জমায় কি করবো। বাহ ভালো। আবার সন্ধ্যাবেলা অনেক সময় চাঁদ উঠলে উনি ভাবিকে নিয়ে একসাথে মুড়ি খেতেন আর কি, সরষের তেল দিয়ে মেখে থেকে মুড়ি খেতেন, আমাকে সেই গল্পগুলো এসে বলতেন। ও স্যার কালকে জ্যোৎস্নাটা দেখছেন স্যার? না ভাই দেখি নাই। সেরকম ছিল স্যার, সেরকম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেরকম ছিল। তো এই মানুষটা এরকমই ছিল, সহজ সরল টাইপের ছিলেন, অনেক কাজের প্রতি আন্তরিক, এবং হি ওয়াজ প্রাউড অফ হিজ জব। তিনি তার চাকরিটা নিয়ে অহংকার করতেন। পরে রহিম কিন্তু কখনোই তার ফ্যামিলি সম্পর্কে কিছু বলতো না নিজ থেকে। পরে আমি অন্য মানুষ মারফত জানতে পারলাম রহিমের এক ছেলে এক মেয়ে। তার ছেলেটা ওই সময়, এখন তো পাশ করে বের হয়ে গেছে, ওই সময়ে বুয়েটে পড়াশোনা করতো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। মেয়েটা পড়তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়তো। আপনি আমাকে বলেন, আমাদের অনেক বড় বড় শিল্পপতি, বড় বড় অফিসার, তাদের ছেলে মেয়ে মানুষ হয় না, কার ক্যারিয়ার ভালো, রহিমের ক্যারিয়ার নাকি ওদের ক্যারিয়ার? অবশ্যই রহিমের ক্যারিয়ার। ক্যারিয়ারের এর চেয়ে কোনো সহজ পার্ট আমি লাইফে কখনো পাইনি। রহিম একজন সাকসেসফুল হাজবেন্ড, সাকসেসফুল ফাদার, সাকসেসফুল ওয়ার্কার। আর কি লাগে একটা মানুষের? কিছুই লাগে না। আমার এই, আমি বলেছিলাম আমি বিজনেস করতাম, সকালের সেশনে বলেছিলাম আমি কেন চাকরি করলাম, এটা নিয়ে একটা ঘটনা আছে, টার্নিং, আমার লাইফের টার্নিং পয়েন্ট। এটা চাইলে বলতে পারি, একটু বোরিং লাগতে পারে, বলবো? ওকে, মানে আপনার লাইফের যে কোনো দিন আপনার জন্য টার্নিং পয়েন্ট হতে পারে। শুধু একটা কথা আপনাকে পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে। তো আমি তখন টিউশনি করতাম, বিজনেস করতাম, আর টাকা পয়সা ভালোই কামাইতাম। আই ওয়াজ নট পুয়ার, আমি কিন্তু গরিব ছিলাম না। আমি গরিব ছিলাম বলে চাকরিতে আসছি ওরকম কিছু না। আমি শুধু আমার অস্তিত্বের সংকট ছিল। আমি যে বেঁচে আছি এটা কেউ স্বীকার করে না, এর চেয়ে কোনো কষ্টের কিছু নাই। তো আমি একদিন একটা দাওয়াতে যাচ্ছি, তো চট্টগ্রামে একটা জায়গা আছে, নাম হচ্ছে চেরাগি পাহাড়, আপনারা তো চেনার কথা না, চট্টগ্রাম বাড়ি থেকে চিনবেন। তো চেরাগি পাহাড়ের বোর্ড দিয়ে যাচ্ছি, তখন পাবলিক বাসে চলতাম। তো আমি নেমে গেলাম চেরাগি পাহাড় সেন্টার পয়েন্ট হসপিটালের সামনে নেমে গেলাম। তো নামার সময় যেটা হয়েছে, ওই দরজার ওখানে একটা সিটে একটা ইয়ে বের হয়েছিল, মানে সিট থেকে একটা পেরেক বের হয়েছিল। আমি খেয়াল করি নাই, ফর্মাল প্যান্ট পরে যাচ্ছিলাম আর খুব সেজে গুঁজে যাচ্ছিলাম ওই বাসায় দাওয়াত খেতে যাওয়ার সময়। এটার কারণ ছিল ওই বাসায় এক সুন্দরী মেয়ে ছিল। সত্যি কথা, এটাই সত্যি, কারণ ছিল না। তো নামার সময় আমার হয়েছে কি, প্যান্টটা ছিঁড়ে গেছে তারা করে নামতে। তো প্যান্টটা ছিঁড়ে গেছে একদম, মানে চতুর্ভুজ আকৃতি, ঝুলতেছে আর কি। ভাবেন জিনিসটা, নর্মাল প্যান্ট এই ঝুলতেছে। কি করবো ভাই, এই প্যান্ট পরে কি দাওয়াত খেতে যাওয়া যায়? তাও ওই মেয়েটা না থাকলে একটা কথা ছিল, ওই মেয়েটাও আছে, সে আমাকে কি ভাববে? তার যদি মনে একটু সুপ্ত বাসনাও থাকে আমার প্রেমে করা, সেটাও তো চলে যাবে, কি করা যায়? আচ্ছা ভাবতেছি, খুব মুড নিয়ে ভাবতেছি। ছেলেরা যখন কোনো একটা কনফিউশনে পড়ে তখন দেখবেন খুব মুড নিয়ে ভাবে। আপুদেরকে বলতেছে, হ্যাঁ আপনার যে বয়ফ্রেন্ড বা যদি থাকে আদৌ, বা হাজবেন্ড, যখন কোনো কনফিউশনে পড়ে বা কোনো একটা বিপদে পড়ে খুব মুড নিয়ে ভাবতে থাকে। আপনার দেখলে মনে হবে সে বিশাল কিছু ভেবে ফেলতেছে, কাহিনী হইতেছে, সে কিছুই ভাবতেছে না। ছেলেদের এটা হয়। আমি সেটা কিছুই ভাবতেছিলাম না, কিন্তু এমন একটা মুড নিয়ে তাকাইছিলাম, অনেক কিছু ভাবতেছি।
তখন আমার এক বন্ধু সে বলে, এই দোস্ত তুই কই যাচ্ছিলি? ও যাচ্ছিলাম দাওয়াত খেতে, এখন প্যান্টটা ছিঁড়ে গেছে দোস্ত। দাওয়াতের মিষ্টি খেলাম, চল চা খাই। চা খাচ্ছিলাম, তখন সে বলে কি তুই যে কিছু বলতেছিস না, কিছু করবি না ম্যাডাম, তুই নাকি পাশও করিস না এখনো জুয়েট থেকে। আমি পাশ করি নাই মানে আসলে পাশ করবো না ঠিক করছি, কিন্তু কেন, আমি তো বিজনেস করি। তো একটা বিশ্রী শব্দ বলছে, না বলি এটা, অমুক করস। এরপরে বলতেছে কেন কি স্যার, বলে যে তুই বিসিএস দিবি না? বিসিএস বিসিএস মানে সরকারি চাকরি, ঘুষ টুস দিয়ে চাকরিতে ঢুকতে হয়। না 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 ওরকম না, তুই জানিস নাকি বিসিএস? বলে বিসিএস সম্পর্কে জানবো না কেন, থানার ওসিরা বিসিএস, তারপরে সোনালী ব্যাংকে চাকরি করে, এরপরে ম্যাজিস্ট্রেট, সব বিসিএস। আমি আসলে জানতাম না বিসিএস নিয়ে, কারণ চুয়েটে আসলে বিসিএস এর ট্রেনটা নাই। আর আমি বিজনেস করতাম, চাকরি বাকরি করবো, কাউকে ছাড় টাকবো, এগুলো আমার ছিল না। তুই আসলেই জানিস না দোস্ত? বলে আমি সব জানি, বিসিএস নিয়ে কিন্তু যারা কিছু জানে না তারা সব জানে, এটা মাথায় রাখবে। আমি সব বুঝি। পরে সে আমাকে মোটিভেট করলো, ও এবং আর একটা বন্ধু ছিল, ও ডক্টর, প্রায় 1 ঘন্টা ধরে বুঝালো আমাকে। তখন আমার মাথা মানে তার কয়েকটা ছিঁড়ে গেছে। হ্যাঁ, বিসিএস তো ভালো জিনিস। তখন আমি চিন্তা করলাম আমি বিসিএস পরীক্ষা দিব। সেই দিনে আমি ডিসাইড করলাম বিসিএস পরীক্ষা দিব। বিসিএস পরীক্ষা দিতে হলে একটা সার্টিফিকেট লাগে, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট। চুয়েট থেকে পাস না করলে সেটা আমি পাবো না। তখন আমি আমার যিনি প্রজেক্ট সুপারভাইজার তার সঙ্গে দেখা করা শুরু করলাম, এবং প্রজেক্টটা ক্লিয়ার করে আমি সার্টিফিকেট নিই। আমি যেই দিন বিসিএস পরীক্ষার ফর্ম জমা দিয়েছিলাম, 30তম বিসিএস পরীক্ষা, সেদিন ছিল ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট। আমি বিসিএস পরীক্ষাটা দিই। সেই দিন ছিল আমার লাইফের টার্নিং পয়েন্ট। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই এই জন্য যে সেদিন উনি আমার প্যান্টটা ছেড়ে দিয়েছিলেন, না ছিলেন আমার ক্যাডার হওয়া হতো না হয়তো। ওই জন্য বললাম আপনার লাইফে আসলে কি ঘটতেছে এটাকে জাজ করবেন না, বি এ পার্ট অফ ইট, লেট নট ইট এনগালফ ইউ, বি এ পার্ট অফ ইউর প্রেজেন্ট, লেট নট ইউর প্রেজেন্ট এনগালফ ইউ। এটা যেন আপনি আচ্ছন্ন করে না ফেলেন। ওই যে প্যান্টটা ছিঁড়ে গেছে, এটাই ছিল আমার জন্য একটা সৌভাগ্য। প্যান্টটা এখনো আছে আমার কাছে। তো পিছিয়ে থাকা আসলে কি? আমার কথা বলি, আমি আমার বন্ধুদের চাইতে 2.5 বছর পর আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। আমি আমার বন্ধুদের চাইতে 4.5 বছর পর চাকরি করা শুরু করি। ওই জন্য যারা পিছিয়ে আছেন বলে ভাবছেন, তারা এতটুকু পিছিয়ে থাকার চেষ্টা করে দেখতে পারেন, সহজ না। সো পিছিয়ে থাকা বলে আসলে কিছু নাই। ভালো ক্যারিয়ারে কি থাকে এটা আমি এক্সপ্লেন করবো না। পারিবারিক এবং সামাজিক মর্যাদা, আর্থিক সচ্ছলতা, কাজের বাইরের সময়টাকে নিজের ইচ্ছে মতো উপভোগ করার সুযোগ, অপেক্ষাকৃত কম সংখ্যক অপছন্দের দিক, পরিবারের সঙ্গ উপভোগ করার মতো সময়, কাজের নিরাপত্তা, প্রণোদনা। প্রণোদনা মানে হচ্ছে আপনি মাথায় রাখবেন, আপনি যে ক্যারিয়ারে যান না কেন, যদি সেই কাজটা যদি আপনি শুধু টাকার জন্য করেন, তাহলে সেটা আপনার জন্য ভালো ক্যারিয়ার না। আরেকটা জিনিস আমরা বোধহয় অনেকে জানি না, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জব অ্যান্ড ক্যারিয়ার। জব হচ্ছে এমন একটা জিনিস যেটার জন্য আমি প্রতি মাসের শেষে একটা স্যালারি পাই, আর ক্যারিয়ার হচ্ছে এমন একটা জিনিস যেটা আমার টোটাল লাইফস্টাইলের সঙ্গে রিলেটেড। আমি কেমন করে কথা বলি, আমি কেমন করে ব্যবহার করি, আমি কেমন পোশাক করব, আমার ফ্যামিলি কেমন করে চলবে, আমি কি করতে পারবো কি করতে পারবো না, টোটাল ব্যাপারটা ডিফাইন করে দেয় ক্যারিয়ার। আমার ভবিষ্যৎটা কেমন হবে, এটা হচ্ছে ক্যারিয়ার। আপনারা যখন কোনো একটা চাকরি পাওয়ার জন্য চেষ্টা করতে শুরু করবেন, অবশ্যই অবশ্যই ঠিক করে নেন যে ওটা কি জব নাকি ক্যারিয়ার। আমি আপনাকে বলবো, গো ফর ইউর ক্যারিয়ার, নট ফর ইউর জব। এবং ওটার জন্য যদি মাঝখানে যদি জবটাও সুইচ করতে হয়, ইউ ক্যান ডু ইট। কিছু লাইফ লেসন্স বলি যেগুলো আমি আমার লাইফে অনুসরণ করার চেষ্টা করেছি, এখনো কিছু কিছু করি, একসময় খুব বেশি করতাম। আপনাদের বলছি, আপনারা শুনবেন, যতটুকু ভালো লাগে ততটুকু গ্রহণ করবেন, যতটুকু ভালো লাগে না সেটা অবশ্যই বর্জন করবেন। আচ্ছা, নাম্বার 1, কম ঘুমালে চেহারা নষ্ট হয়, এই কথাটা সত্য নয়। কম ঘুমিয়ে কারো চেহারা কখনো নষ্ট হয় নাই। যদি কম ঘুমিয়ে চেহারা নষ্ট হতো, তাহলে শাহরুখ খান দেখতে এমন খুবসুরত হতেন না। শাহরুখ খানের যখন লাইফের উনি যখন উত্থান সময় উনি যখন উঠছিলেন, তখন উনি দৈনিক ঘুমাতেন 3 থেকে 4 ঘন্টা। ওনার ইন্টারভিউগুলো পড়ে দেখতে পারেন। শাহরুখ খান আমার কাছে খুব ইন্সপায়ারিং মনে হয়, মানে ওনার ইন্টারভিউগুলো পড়ে দেখতে পারেন। উনি ডেলি ঘুমাতেন 3 থেকে 4 ঘন্টা। এরকম গল্প আপনাকে অসংখ্য বলা যাবে। বেশি বেশি ঘুমিয়ে বেশি বেশি দূরত্ব অতিক্রম করেছে এমন লোক বেশি পাবেন না।
অবশ্যই কঠোর পরিশ্রম ছিল। মোবাইলের ড্রাফটসে কিংবা একটা নোটবুকে আপনার মাথায় যে সুন্দর ভাবনাগুলো আসে সেগুলো লিখে রাখবেন, কারণ সুন্দর ভাবনাগুলো খুব অভিমানী হয়, লিখে না রাখলে চলে যায়, পালিয়ে চলে যায়। লিখে রাখবেন। প্রতিদিন 30 মিনিট কোনো একটা মোটিভেশনাল লেকচার কিংবা কোনো একটা মোটিভেশনাল বই পড়েন ফর ইয়োরসেলফ, আপনার জন্য, অ্যান্ড ইট রিয়েলি ওয়ার্কস। মোটিভেশনাল লেকচার কিংবা মোটিভেশনাল বই পড়ার সময়ে কখনোই ওখানকার কথাগুলোকে যুক্তি দিয়ে বিচার করবেন না, জাস্ট অ্যাকসেপ্ট দেন, তাদেরকে গ্রহণ করেন, নিজের লাইফে কাজে লাগানোর চেষ্টা করেন। মনে রাখবেন, লাইফ ইজ নেভার এ ডিবেটিং কম্পিটিশন। লাইফ কিন্তু কখনো ডিবেট কম্পিটিশন না। লাইফে সব কিছু যুক্তি দিয়ে চলে না, অনেক কিছু চলে বিশ্বাস দিয়ে। দরকার হচ্ছে না কাজ করে কি করে না, কাজ করলেই তো হলো নাকি। সব কিছু যদি জাজ করতে যান, সব কিছু যদি অ্যানালাইসিস করতে যান, ইউ উইল বি ফ্রাস্ট্রেটেড। সব কিছু জাজ করতে যাবেন না। দ্য ম্যাজিক অফ গিভিং, আমরা একটা স্লাইড দেখব। আমরা যে অনেকে আছে মানুষকে দিই, হেল্প করি, এটা করলে কি হয় আসলে, কেন দিই, দেখার চেষ্টা করি। কিছু দিয়ে দিচ্ছেন, হয়তোবা তার বিনিময়ে আপনি ফেমাস হবেন না, আপনাকে কেউ মনেও রাখবে না, আপনার কোনো ম্যাটেরিয়াল গেইন নাই, কিন্তু আপনি যে সুখটা পাচ্ছেন, শান্তিটা পাচ্ছেন, এটাকে কোনো পয়সা দিয়ে কেনা যায় না। আর পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসগুলো হচ্ছে সেই জিনিসগুলো যেগুলোকে পয়সা দিয়ে কেনা যায় না। প্রতিদিন সকালে উঠে সেই দিন কি কি কাজ করবেন একটা কাগজে লিখে ফেলেন, সত্যিই লিখেন। Don't think on your mind, always think on a piece of paper. সত্যি লিখে রাখেন এবং এটা 10 দিন করে দেখেন, you will feel the difference in your life. আমি এটা করতাম, খুব লিখে রাখতাম, চোখের সামনে রাখতাম, পানি বেগে রাখতাম ঘর থেকে বের হওয়ার আগে, এবং ঘুমাতে যাওয়ার আগে মিলিয়ে দেখতাম কাজগুলোর মধ্যে কয়টা হলো কয়টা হলো না। আমরা কিন্তু আসলে ভুলে যাই। যখন পড়তে বসেন তখন কি কি পড়বেন ওটা একটু লিখে ফেলেন, একটা কাগজে লিখে ফেলেন। আর কখনোই একটা কাজ করবেন না যেটা আমরা অনেকে করি, সেটা হলো আপনার লাইফে আগামী 10 দিনে কি কি হবে, কিংবা আপনি ধরেন চাকরির জন্য পড়তে বসলেন, আপনি বিসিএস ক্যাডার হলে কি হবে, একটা সুন্দরী মেয়ে জীবনে আসবে, হ্যাঁ হবে ত্যান হবে, একটা গাড়ি পাবেন, সে গাড়িটা কি রঙের হলে ভালো হয়, সাদা নাকি গোলাপি নাকি কালো, মেয়ে হলে গোলাপি ছেলে হলে সাদা, হোয়াটএভার। এই বিষয়গুলো নিয়ে ভাববেন না। আপনি প্লিজ ভাবেন, আপনি 7টায় পড়তে বসছেন, সন্ধ্যা 7টায়, ওই 7টা থেকে রাত 12টা পর্যন্ত 5 ঘন্টা আপনি কি করবেন, প্লিজ। এটা খুব কাজে দেয়। গাড়ির হেডলাইট কিভাবে কাজ করে, আমরা যখন ড্রাইভ করি তখন গাড়ির হেডলাইট গাড়ির সামনে কিছু অংশকে আলোকিত করে। আমরা দেখে নিই ওই অংশের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। আমাদের যে ডেস্টিনেশনটা আছে, গন্তব্যটা আছে, আমরা কিন্তু পুরো রাস্তাটা কখনো দেখি না। গাড়ির হেডলাইট পুরো রাস্তাটাকে কখনো আলোকিত করে না। যদি আমরা পুরো রাস্তাটা দেখতাম তখন কি হতো, আমরা হয়তো দেখতাম এখান থেকে 1/2 কিলোমিটার দূরে এক সন্ত্রাসী দাঁড়ায় আছে, ছিনতাইকারী দাঁড়ায় আছে, সে আমাকে ধরার জন্য দাঁড়ায় আছে। আরে ভাই, এমনও তো হইতে পারে আপনার আগে সে একজনকে ধরে টাকা পয়সা নিয়ে ওখান থেকে চম্পট, আপনাকে সে ধরবেই না। আপনি যদি টোটাল প্রসিডিউর নিয়ে কখনো ভাবেন, you will be disappointed, you will be frustrated. ওজন্য প্লিজ আপনি যখন পড়তে বসেন ওই সময়টা কি করবেন সেটা নিয়ে ভাববেন এবং সেটা কাগজে লিখে ফেলবেন, খুব কাজে দেয় এটা। আপনি যে লাইফটাতে বেঁচে আছেন একটু ভেবে দেখেন তো, আপনার কোনো না কোনো ফ্রেন্ড আপনার লাইফে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিল, দুর্ভাগ্যের কারণে হয় নাই। আমরা কিন্তু লাইফে যা অ্যাচিভ করি সবগুলো কিন্তু যোগ্যতার জন্য না, ভাগ্যের অনেক বিশাল একটা খেলা থাকে, রহস্য থাকে। সো আপনি যে জীবনে বেঁচে আছেন সেটা নিশ্চয়ই কারো না কারো স্বপ্নের জীবন। কেউ না কেউ স্বপ্ন দেখেছিল এই জীবনটাকে বাঁচবেন, সে বাঁচতে পারে নাই। আপনি কখনোই ভাববেন না আপনি তার চাইতে বেশি যোগ্য। ব্যাপারটা হচ্ছে আপনি তার চাইতে বেশি ভাগ্যবান। Then why not thanks God? আপনি কেন থ্যাংক ইউ বলেন না গডকে? প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে একটা ছোট্ট কাজ করেন,
আজকে থেকে আপনি আপনার লাইফে যা যা পেয়েছেন শুকরিয়া আদায় করেন আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে, গডের কাছে, যে তুমি আমাকে অনেক ভালো রেখেছো, শুকরিয়া। এটা যদি আপনি রেগুলারলি করেন আপনার মানসিক শক্তি অনেক বেশি বৃদ্ধি পাবে। যে মানুষের মধ্যে কৃতজ্ঞতা নাই সে কখনো বেশি দূর যেতে পারে না। আপনার অবস্থানের জন্য আপনি ঈশ্বরকে ধন্যবাদ দেন, আপনার মানসিক শক্তি অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। আচ্ছা, দেখা যাচ্ছে এটা একটা মুভির পোস্টার। কে কে আছে এখানে? আমার নায়ক, তোমার নায়ক শাকিব খান, আর ইনি কে? অপু বিশ্বাস। আচ্ছা, যার বিশ্বাসের মর্যাদা খান রাখলেন না। যাই হোক, এখানে লেখা আছে, যারা দেখতে পাচ্ছেন না তাদের জন্য বলি, এই জন্মে তুই আমার, পরজন্মেও তুই আমার, শত শত জন্মে তুই আমার, ভালোবাসা দিবি কিনা বল, লাভ মি অর কিল মি, এই কথাটা লেখা আছে। ইহাকে জেদ বলে, জেদ, কলার ধরে বলা, ভালোবাসা দিবি কিনা বল। আমরা বেশিরভাগ মানুষ এই ধরনের জেদে জেদি, এটা একটা ফালতু জেদ, কোনো কাজের জেদ না। আপনি যদি আপনার লাইফে একবার কাজের জেদে জেদি হতে পারেন, আপনার পিছিয়ে থাকার কথা না। জেদ মানুষকে অনেক দূর নিয়ে যায়, অনেক দূর। আপনাকে কেউ একটা কথা বলছে, আপনি মেরে দিলেন একটা খুশি, এটা হচ্ছে ভালোবাসা দিবি কিনা বল টাইপের জেদ, কিচ্ছু বলবেন না। আপনার কাজ দিয়ে দেখাই দেন, দোস্ত তুই আমার যে কথাটা বলছিলি ভুল বলছিলি, মারার দরকার নেই। আপনার কাজ যতটা থাপ্পড় দিতে পারে আপনার হাত ততটুকু দিতে পারবে না, মাথায় রাখেন। এটা ফলো করার চেষ্টা করবেন, আমি করি আর কি। এখন যেটা বললাম বলছি, যিনি আপনাকে তার জীবনে অপরিহার্য মনে করেন না তাকে আপনার জীবনে অপরিহার্য বানাবেন না। যে মানুষটা আপনাকে ছাড়াই সুস্থভাবে নিঃশ্বাস নিচ্ছেন, সেই মানুষটার জন্য দম আটকে মরে যাওয়ার তো কোনো মানে হয় না। আপনি বলতে পারেন আপনি অনেকটা সুন্দর সময় তার সঙ্গে ছিলেন, আমি আপনাকে বলবো আপনি কতটা সময় তার সঙ্গে ছিলেন সেটা ইম্পর্টেন্ট ব্যাপার না। ইম্পর্টেন্ট ব্যাপার হলো আপনার সামনের দিনগুলোতে আপনি কত বেশি তাকে লাইফ থেকে রিমুভ করে থাকতে পারবেন, ডিলিট করে থাকতে পারবেন। কারো কাছে আপনার গুরুত্ব যতটুকু, তাকে ততটুকুই গুরুত্ব দেন, না হলে তার কাছে আপনি গুরুত্বহীন এবং দুর্বল হয়ে পড়বেন। এই কথাটা একটু মাথায় রাখবেন। মেনে নিন সবাই সবকিছু পারে না, মেনে নেন ভুলটা আপনারই। আমি আগেও বলেছি সকালে যে অন্য কাউকে ব্লেম না করে আপনাকে ব্লেম করেন। এবং আমার কাছে মনে হয় আমাদের লাইফে সবচাইতে পাওয়ারফুল 3টা ওয়ার্ডের মধ্যে একটা হচ্ছে প্যাশন। প্যাশন মানে কি বলেন? মানে আমি যে কাজটা করছি না আরো চাইতেও বেশি কিছু, আমি যে কাজটা করছি যারা নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজটা করি, তাহলে আপনার যদি কোনো শারীরিক অক্ষমতা থাকে, কোনো ধরনের ফাইন্যান্সিয়াল কোনো লিমিটেশন থাকে, যাই থাকুক না কেন আপনি সে কাজে সফল হবেনই। একটা এক্সাম্পল দেখি। What are your excuses, sir? এক্সকিউজ দেখেন, লাইফে একটা জিনিসের কোনো দাম নাই, সেটা হচ্ছে এক্সকিউজ। এর কারণ হলো যদি আপনি সফল হন আপনাকে এক্সকিউজ দেখাতে হবে না, যদি আপনি ব্যর্থ হন আপনার এক্সকিউজ দেখানো ঠিক হবে না, কারণ কেউ শুনবেই না আপনার কথা। এখন আমরা দেখি কিছু সেলিব্রিটি, গ্রেট ম্যান, তারা কিভাবে গ্রেট হয়েছেন। আমি আমার মতো করে দেখানোর চেষ্টা করছি, আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন। কে উনি? অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চনের যেটা শক্তি ছিল, যে কারণে উনি অমিতাভ বচ্চন, সেটা হলো ডিসিপ্লিন। উনি ওনার ক্যারিয়ারে এমন একটা দিনও নাই যে দিন উনি শুটিং সেটে দেরি করে গেছেন, সবসময় পাংচুয়াল ছিলেন সারা লাইফে, এমনকি বুড়ো বয়সে। You can love me or hate me,
বাট ইউ কান্ট ইগনোর মি। আমার শোনা সবচেয়ে পাওয়ারফুল লাইনগুলোর মধ্যে একটা। হোয়াট টু ব্রেক, হ্যাঁ আজান দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ। এই কথাটা আমাকে কিভাবে ইন্সপায়ার করতে বলি, আমি যখনই কোনো একটা কাজ করি তখন আমার মাথায় থাকে আমাকে অনেকেই হেট করে, ঘৃণা করে কিংবা অপছন্দ করে, বুঝে হোক, অর্ধেক বুঝে হোক বা না বুঝে হোক করে, আপনাকেও করে। আপনি আপনার কাজটাকে এমন ভাবে করবেন যাতে আপনাকে যারা অপছন্দ করে তারাও যেন কাজটা দেখে, ঘরের দরজা বন্ধ করেও দেখে। আমি যখন লিখতাম প্রথম আলোতে কালের মধ্যে, তখন লেখার সময় এটা খুব মাথায় থাকতো। আমি জানি আমাকে অনেকে অপছন্দ করে না, আমি লেখাটা এমন ভাবে পরিশ্রম করে লিখতাম যাতে যারা আমাকে অপছন্দ করে তারাও যেন ঘরের দরজা বন্ধ করে আমি কি লিখছি একটু পড়ে দেখে। এই চ্যালেঞ্জটা আপনি নিতে জানলে তখনই আপনার কাজের কোয়ালিটি অনেক ভালো হবে। এই কথাটা শাহরুখ খানের। শাহরুখ খানকে যে বিষয়টা শাহরুখ খান করেছে সেটা হচ্ছে প্যাশন। উনি যখন যে কাজটা করেন তার সবটুকু দিয়ে করেন, সর্বোচ্চটুকু দিয়ে করেন। দিস ইজ কল্ড প্যাশন। খুবই ইম্পর্টেন্ট। আমির খান, 3 Idiots থেকে নেওয়া। 3 Idiots আপনারা কি কেউ বলেন তো, 3 Idiots যে মুভিটা, এটা মেইন উপন্যাসটার নাম কি জানেন কেউ? থ্যাংক ইউ। 5 Point Someone, চেতন খালেদের লেখা। উপন্যাসটা কিন্তু মুভি চেয়েও ভালো। আই এম সিরিয়াস, পড়ে দেখেন, ভালো লাগবে। তো এই বসকে যে জিনিসটা বস করেছে সেটা হচ্ছে উনি অলওয়েজ পারফেক্ট, মিস্টার পারফেক্ট। উনি চেষ্টা করেন সবকিছু পারফেক্টলি করতে। খুঁতখুঁতে স্বভাবের খুব আমির খান, ব্যক্তিগত জীবনে এবং তার প্রফেশনে। এই ব্যাপারটা তাকে আমির খান করেছেন। সে আমার নয়, আফসোস। কে? ক্যাটরিনা। ক্যাটরিনাকে যে বিষয়টা ক্যাটরিনা করেছে সেটা হচ্ছে পার্সিভারেন্স, অধ্যবসায়। প্রচন্ড রকমের একজন অধ্যবসায়ী মানুষ। আবুদের ক্রাশ আব্রাহাম। আব্রাহাম ভীষণ রকমের পরিশ্রমী একজন মানুষ, ব্যক্তিগত জীবনে ভীষণ রকমের পরিশ্রমী। যে ক্যারেক্টারগুলো অন্যরা করে না উনি বেছে বেছে সেই ক্যারেক্টারগুলো বেশি করেন, বিভিন্ন ধরনের, এবং নিজেকে চ্যালেঞ্জ করেন, আমাকে এটা করতে হবে। এটা করলে এন্টারপ্রাইজ। তার চকলেট পরে উনার ক্যারেক্টারে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট বলে উনি মনে করেন সেটা হচ্ছে ম্যাক্সিমাল ফোকাস। ম্যাক্সিমাল ফোকাস। আপনাকে জানতে হবে আপনার ফোকাসটা কোথায় দিতে হবে, কোথায় দিতে হবে না। আমরা লাইফের বেশিরভাগ সময় কাটাই যেগুলো আমার লাইফে দরকার নেই সেগুলো করে। যদি আপনি বুঝতে পারেন একবার এবং সেখানে যদি আপনার টোটাল কনসেন্ট্রেশনটা দেন, আপনার কাজ ভালো হবেই। আমার ক্রাশ আমার একদিন আগে জন্মগ্রহণ করছিল। বছর মিলে না, তারিখ মিলে। যাই হোক, তো ঐশ্বরিয়াকে যে ব্যাপারটা ঐশ্বরিয়া করছে সেটা হচ্ছে গ্রেস আন্ডার প্রেসার। প্রচন্ড চাপে আছেন, প্রচন্ড চাপে আছেন আপনি, তারপরেও আপনার গ্রেসটাকে ধরে রাখেন, আপনার কাজের কোয়ালিটিকে ধরে রাখেন। একটা গান আছে না, বার্সারে মেঘা মেঘা, গুরু সিনেমা দেখছেন না? গুরু। ওকে, এই বার্সারে মেঘা মেঘা এই দৃশ্যটা যখন চিত্রায়ন করা হচ্ছিল তার আগের রাত্রে ঐশ্বরিয়া ঘুমান নাই কাজের প্রেসারে। গানটা দেখে কি মনে হয়েছে উনি এতটা টায়ার্ড? দিস ইজ দ্য কোয়ালিটি বস। আমরা কিন্তু দেখি ওদের খুব রঙিন রঙিন দেখি, ভেতরের কষ্টটা কেউ বুঝি না, ভাবি না। সমস্যাটা ওখানে। ওকে দেখলেই বলতে ইচ্ছে করে কখন আর পেয়ার হয় আপুদের। ঋত্বিক রোশনকে যে ব্যাপারটা ঋত্বিক রোশন করেছে সেটা হচ্ছে উইনার্স অ্যাটিটিউড। আপনি যখন কোনো একটা কাজ করবেন তখন সব সময় এমন ভাবে করবেন জয়ীরা যেভাবে করে, যারা জিতে যায়, যারা জয়ী মানুষ, ওদের কিন্তু কিছু বাড়তি কোয়ালিটি থাকে। ওদের চিন্তা ভাবনা, কাজ করার ধরন, কোন একটা জিনিসকে দেখবার ধরন। আপনি ধরে নেন আপনি জিতে গেছেন,
এবং একজন জেতা ব্যক্তিকে সবাই দেখে, সে কিভাবে কাজ করে সেটা সবাই দেখে। আপনি সেটা ধরে নিয়ে সেভাবে কাজটা করেন, আপনি জিতে যাবেন। এটাকে বলে উইনার্স অ্যাটিটিউড। ওনাকে তো চেনেন, গণগ্রাস। উনি হচ্ছেন সেই ব্যক্তি যে ব্যক্তি তার 50 বছর পেরিয়ে যাওয়ার পর একটা সাক্ষাৎকারে বলেছিলেন প্রত্যেকটা পুরুষের সঠিক সময়ে বিয়ে করা উচিত। সালমান খানকে যে ব্যাপারটা সালমান খান করেছে সেটা হচ্ছে জেনারেসিটি। ওনার বলিউডে নায়কদের মধ্যে ওনার চাইতে বেশি দান খয়াত কেউ করে না। প্রচুর হেল্প করে মানুষকে, প্রচুর হেল্প করে, and it gives him strength। এই ব্যাপারটা তাকে শক্তিশালী করে, উনি মনে করেন। উনি প্রচুর দান করেন মানুষকে, গরিবদেরকে। ইটস ইউ। এখানে আপনি আপনাকে দাঁড় করেন। আপনার ক্যারেক্টারের স্পেশাল ট্রেট কি, আপনার এমন কি বৈশিষ্ট্য আছে যেটা অন্য কারোর মধ্যে নাই, একটু ভাবেন। ভাববার পর সেটাকে আপনার শক্তিতে পরিণত করেন, সেটা নিয়ে কাজ করার চেষ্টা করেন, পারবেন। এখন আমরা একটা গান শুনবো, শোনানোর কারণ আছে। এখানে দুটো গান আছে, একটা হচ্ছে ব্রেথলেস, একটা হচ্ছে ব্রেথলেস রিপ্রাইজ। যিনি গানটা করেছেন ওনার নাম হচ্ছে শঙ্কর মহাদেবন। প্রথম গানটা উনি 2 মিনিট 19 সেকেন্ড এক নিঃশ্বাসে করেছেন। আপনারা একটু খেয়াল করবেন নিঃশ্বাস ফেলে কিনা। এক নিঃশ্বাসে করেছেন। এবং সেকেন্ড গানটা উনি করেছেন 2 মিনিট 37 সেকেন্ডে, নিঃশ্বাস নেন নাই। এবং এই লেভেলের একটা কাজ করতে একটা মানুষকে কতটা খাটতে হয়, সময় দিতে হয় দেখার চেষ্টা করি।